এই শোনো না গো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর হ্যাঁ, অবশ্যই গল্পটি শুনে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। বাসর ঘরে প্রবেশ করে যে এই বইয়ের ঘুমটা উঠালাম, বউ আমার ছোটখাটো হাতির বাচ্চার মতো সুর করিয়া চিল্লাইয়া কইল, তুই? আচমকা নতুন বউয়ের মুখে এমন শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। তারপর একটু এক্সট্রা নজর লইয়া যেই বউয়ের দিকে তাকাইলাম, হাইরে, এই মহিলারে তো আমি চিনি। নতুন বউ হিসেবে একটু এক্সট্রা কইরা আটা ময়দা সুজি মাখার কারণেই আমার বিশেষজ্ঞ দুইখান চোখ তাহাকে চিনিতে ব্যর্থ হইয়াছে। উড়ি মারে, এই মহিলা তো আগেই আমার জীবন তেনা তেনা কইরা ছাড়ছে, এখন আবার আমারে বিয়া কইরা নিছে আমার সারা জীবন তেনা তেনা করার লাইগা। কথাটা ভাই দুঃখের ঠেলায় অক্করে কাইন্দা লাইছি। ওয়াও ওয়াও ওয়াও। আসলে দুঃখের কথা কি আর কোমরে ভাই, এই মাইয়া আমার এক্সজিএফ, নাম রিয়া, ওরফে মহিলা শয়তান। জীবনের প্রথম একটা কিউরেটর বদনা থুক্কু ডিব্বা মাইয়া দেখাই প্রেমে পইরা গেছিলাম, আর অনেক কষ্ট করিয়া তাহার সাথে লাইনটা লাগাইলাম। কিন্তু সেই কষ্টের ফল আর পাইলাম কই? 3 মাস এই বজ্জাত বেডির লগে রিলেশন ছিল, আর এই 3 মাসেই আমার মতো একটা পিচ্চি কিউট পোলারে অক্করে থাকার কইতে পারবো না, আমার কান্দ নাইতাছে। তারপর হঠাৎ করে গত 17 দিন আগে তাহার সাথে একটা বিষয় নিয়ে সেই লেভেলের ঝগড়া বেঁধে গেল, আর ও সাফ জানিয়ে দিল আমার সাথে আর সম্পর্ক রাখবে না। আর আমিও সুযোগ পাইয়াই তাহার জীবন থেকে ভাগা দিলাম। তারপর এক বস্তা খুশি মনে লইয়া এক্কেবারে আড্ডাখানায় যেতেই, কিরে বেটা, কি হয়েছে তোর? এমন ছাগলের মতো লাফাইতেছিস কেন? আরে বেটা, রিয়ার সাথে ব্রেকআপ হইয়া গেছে। লেখকা, ব্রেকআপ হলে মানুষ আপসেট থাকে, আর তুই এমন ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো লাফাইতেছিস। আরে বেটা, লাফামুনা তো কি করবো, ওই মাইয়া আমারে ভালোবাসে না। দেখ দোস্ত, আমি তোর মনের অবস্থাটা বুঝতে পারছি। প্লিজ দোস্ত, তুই মন খারাপ করে থাকিস না। দেখবি রিয়া 2 দিন পরেই আবার তোর কাছে ফিরে আসবে। প্লিজ দোস্ত আমার, তুই স্বাভাবিক হ। আরে ধুর বেটা, আমি তো স্বাভাবিকই আছি। আমাকে দেখে কি তোর পাগল মনে হচ্ছে নাকি? রুবেল রে, ও মনে হয় ব্রেকআপের কষ্ট সহ্য করতে না পেরে এমন পাগলামো করছে। ধুর হালারা, তোরা তোদের চিন্তা নিয়ে থাক, আমি গেলাম। কথাটা কইয়াই বাড়ির উদ্দেশ্যে ভাগা দিলাম। পিছন থেকে হারামিগুলো ডেকেই যাচ্ছে। আমি ওদের ডাকে কোনো সাড়া না দিয়ে আমার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। বাসায় এসে ফ্রেশ হয়ে নিজের রুমে শুয়ে ভাবছি, আচ্ছা রুবেল তো বলল রিয়া আবার আমার লাইফে ফিরে আসবে, আর আমি শুনেছি রিলেশনে এসব ব্রেকআপ হয়ই, আবার কিছুদিন পর সব ঠিক হয়ে যায়। উড়ি মারে, এই মাইয়া কি তাইলে আবারও আমার লাইফে ব্যাক করতে চাইবে? খাইছে রে, যেই বজ্জাত মাইয়া, এইটা আমাকে ব্ল্যাকমেল করে হলেও আমার লাইফে আবার ব্যাক করবেই। না, আমাকে একটা ব্যবস্থা করতেই হবে যেন ও আর আমার লাইফে ব্যাক করতে না পারে। বুদ্ধি পাইয়া গেছি, বিয়া কইরালামও। কিন্তু আমি তো এখনো অনেক চুডু। আম্মু আমারে বিয়া করাইব তো, নাকি ঠ্যাঙ্গা লইয়া দৌড়ানি দিব? আর বিয়া না করলেও তো রিয়া আবার আমার লাইফে খাইছে রে। আমি আর ভাবতে পারছি না, যেভাবেই হোক আম্মুকে রাজি করাতেই হবে। এখানে আমার জীবন মরণের প্রশ্ন। আর 7-5 কিছু না ভেবেই ফট কইরা আম্মুর রুমে গিয়ে একেবারে নিষ্পাপ বাচ্চাদের কণ্ঠে সুর তুলিয়া আমার আম্মা জানকে ডাক মারিলাম, আম্মু। কি ব্যাপার ছোট মিয়া, এত রস লাগাইয়া ডাক দিতেছো? মতলবটা কি? টাকা লাগবে? আরে আম্মু, তুমি তো দেখে আমাকে ভালোই বাসো না। আমি আসছি কোথায় তোমার কষ্টটা একটু কমিয়ে দিতে, আর তুমি কি না। ও মায়া মায়া গো, আমার বাজান আসছে আমার কষ্ট কমিয়ে দিতে। আমার আব্বাজানরা কত ভাবে আমার কথা। তা বলেন ছোট মিয়া, কি বলতে চান? একেবারে আম্মুর কাছে গিয়ে বসে ওনার পা টিপতে টিপতে, আচ্ছা আম্মু, ভাইয়া তো বিয়ে করে ভাবিকে নিয়ে চিটাগাঙ্গে থাকে, আর আব্বু সারাদিন ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত। তুমি সারাদিন একা একা বাসায় থাকো, তোমার কি কষ্ট হয় না বলো? আর তোমার বয়স হইছে, আর এই বয়সেও তুমি একা একা রান্না বান্না করো। তোমার তো একজন সঙ্গী প্রয়োজন। তো তোর কথা কি? তোর ভাইয়া চাকরি রেখে বউ নিয়ে এই কিশোরগঞ্জে এসে বসে থাকবে? আম্মু তুমিও না, ভাইয়া কেন আসতে যাবে? আজব, আমি যে বড় হয়েছি সেটা কারোর চোখেই পড়ে না। মানে? আমার কথা চিন্তা করলেও তো বাসায় আরেকজন মানুষ আনা যায়। এ, তোর মাথাটা ঠিক আছে তো? মাত্র অনার্স 2য় বৎসরে পড়ুয়া ছেলে নাকি? ছি,
আর তোর মতো ফাজিলের হাড্ডির লগে কোন বেটায় তার মাইয়া বিয়া দিব? সারাদিন ফটং ফটং কইরা বেড়াস। আম্মু থাক, আমার ভুল হইয়া গেছে, আর জীবনেও তোমাদের ভালো চাইতে আসবো না। কথাটা কইয়াই আম্মুর রুম থেকে দ্রুত গতিতে আমার রুমের উদ্দেশ্যে ভাগা দিলাম। ধ্যাত, এত পামটাম মাইরাও কোনো লাভ হইল না। রাতে বিছানায় শুয়ে ফেসবুকিং করছিলাম, এমন সময় আম্মু আমার রুমে এসে, কি ব্যাপার ছোট মিয়া, আপনি কি বিজি? না বিজি থাকবো কেন, কিছু বলবা? আসলে আপনার আব্বুর সাথে আপনার বিয়ের ব্যাপার নিয়ে কথা বললাম। উনিও বললেন বাড়িতে একজন মানুষের প্রয়োজনই, তাই আমিও ভাবলাম আপনার প্রস্তাবটা রাখা যায়। আম্মু আচ্ছা, তুই কি প্রেম টেম করিস না? একেবারে সেই লেভেলে সাধু সাহিত্যা। আম্মু তুমি এটা কি বললা? হ্যাঁ, আমি কেন শুধু শুধু প্রেম করতে যাবো? আমি তোমার পছন্দের মেয়েকেই বিয়ে করব, তাই এসব নিয়ে কোনোদিন ভাবিও নাই। হইছে, আর ডায়লগ মারতে হবে না। আকাইম্মা একটা, প্রেমও করতে পারোস না। আর তোর সাথে কোন মাইয়া প্রেম করতে আসবে? তোর মতো ফাজিল ব্যাটারে কোনো মাইয়া পছন্দ করবে? আম্মু এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। হইছে, আর ঢং করতে হবে না। আমার একটা বান্ধবীর মেয়ে আছে, শুনছি মেয়েটা খুব লক্ষ্মী। কালকে 12টার দিকে ওখানে যাব, তুই রেডি থাকিস। আম্মু শোনো না, তুমি আব্বুকে নিয়ে দেখে আসো, পছন্দ হলে কথাবার্তা পাকা করে আসবা। আমি তোমার পছন্দের মেয়েকেই বিয়ে করব। আমি ওকে একটাবারের জন্য দেখতেও চাইবো না। মানে কি, তুই বিয়ে করবি অথচই তুই মেয়ে দেখবি না? আম্মু আসলে আমিও দেখতে চাই আমার আম্মুটার কেমন মেয়ে আমার জন্য পছন্দ করে। আমি একেবারে বাসর ঘরেই দেখবো ভাই রে। তারপর বাসর ঘরে আইসা দেখি ওই মাইয়া আর কেউ না, ওইটাই রিয়া। বেশি বাল পাকনামি করতে গিয়া নিজেই ধরা খাইয়া গেলাম। কথায় আছে না, অতি চালাকের গলায় দড়ি, যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। তারপর আমি রিয়াকে বললাম, ওই সেরি, তুই শেষমেশ আমার ঘাড়ি চাপলি। বইন রে, আমি তোর কি ক্ষতি করছিলাম? কিল্লাই আমার জীবনটা তেনা তেনা করবি? ওই হারামজাদা, আমি তোর ঘাড়ে চাপতে যাব কেন? তুই আমাকে জেনে শুনে বিয়ে করছিস। আমি কেন যে আম্মার কথায় রাজি হয়ে গেলাম, একটাবার দেখলামও না কাকে বিয়ে করছি। আল্লাহ, ওই হারামজাদা, তুই তো আমাকে বিয়ের আগেই দেখছিস। ও, আর সেই জন্যই বিয়ের আগে আমার সাথে দেখা করতে চাসনি না? আমার ঠেহা বসছে তোর মতো বজ্জাত মহিলারে বিয়া করতে। শয়তানের নানি, তুই আগে আমার জীবনটা শেষ কইরা এখন আবার আমারে বিয়া কইরা নিছস। ওই তোর সমস্যাটা কি? হ্যাঁ, আমারে শান্তিতে থাকতে দিবি না? এমন সময় আমাদের রুমের দরজায় ঠকঠক করে কেউ একজন নক করলো। কে? আমি তোমার আম্মা জান, দরজাটা খোলেন। খাইছে রে আম্মু এই সময় কেন আসলো? আমাদের ঝগড়াঝাটি শুনে ফেললো না তো? আমি মুহূর্তের মধ্যেই এক বালতি দুশ্চিন্তা লইয়া রিয়ার দিকে তাকাতেই দেখি মাইয়া একেবারে অবুজ বালিকার মতো ইয়া বড় একখান ঘোমটা দিয়া বউ সাইজা বইসা আছে। আমি দরজা খোলা মাত্রই আম্মু রুমে ঢুকে, কি ব্যাপার, এত চেঁচামেচি করছিলি কেন? আম্মু চেঁচামেচি মানে কি বলতেছে সব? ওই, এত ন্যাকা সাজা লাগবে না, বল কি করছিস? আম্মু নতুন বউয়ের সামনে কি সব আবল তাবল বলতেছো? বাসরাতে কেউ চেঁচামেচি করে? আম্মু আমি নিশ্চিত তুমি আজকে প্রেশারের ওষুধ খাও নাই, বয়স হয়েছে তো তাই এমন ভুলভাল শুনতেছো। বাজান, আমি হয়তো ভুল শুনছি। আচ্ছা, আমি যাচ্ছি। তারপর আম্মু রুম থেকে যেতেই দরজা লাগিয়ে যেই রিয়ার দিকে তাকালাম, দেখি মাইয়া একেবারে পুরা খাট দখল কইরা ঘুমের রাজ্যে আরোহণ করিতেছে। কি মায়াবী চেহারা গো! এই চেহারাটার দিকে তাকিয়ে নিমিষে একটা জনম পার করে দেয়া যায়। আমি ওর কাছে গিয়ে ডাক দিলাম, বউ, বউ গো। কি হয়েছে? এত রস লাগিয়ে বউ বলে চিল্লাতেছিস কেন? না মানে আমি ঘুমাবো। তো ঘুমাও। না মানে তুমি তো পুরো খাট দখল করে আছো, কই ঘুমামো? বাবু, মুহূর্তের মধ্যেই ফট কইরা একেবারে ওর কাছে গিয়া, বলো না গো সোনা আমার। তুমি চুপচাপ এখন ফ্লোরে বিছানা করে ঘুমিয়ে যাও, কেমন? নয়তো কপালে অনেক দুঃখ আছে। একেবারে কবি কবি ভাব লইয়া, ওগো তুমি যখন ছিলে গভীর ঘুমে, তখনই তোমাকে দেখিয়া আমি হাদারাম পড়িয়াছি প্রেমে। শোনো না, বলছিলাম যে আমরা আগের সবকিছু ভুলে গেলে হয় না? চলো না দুজন আবার নতুন করে শুরু করি এক রোমান্টিক প্রেমের ইতিহাস। ওই, তোর এসব ঢব্বাজি পকেটে রাখ। একটু আগে আমাকে কি বলছিস? আমি কিচ্ছু ভুলি নাই। ওলে আমার লক্ষ্মীটা, ওইগুলো তো রাগ করে বলছি। আমি তোকে খুব ভালো করে চিনি। কি যেন বললি? আমি শয়তানের নানি না? তারপর আমি তোর জীবন তেনা তেনা করে ফেলছি। তো এখন আমার কাছে কি? বলছিলাম কি, মানে আমাকে এবারের মতো মাফ করে দেওয়া যায় না? ও হ্যালো, তোকে আমার হারে হারে চেনা আছে, বজ্জাত বেটা।
না, এখন আর সহ্য করা যাচ্ছে না। আমাকে অপমান করা হচ্ছে। না না না, আমার জন্য এখন আমি আমার পুরো পুরুষ জাতিকে নারীর কাছে ছোট করতে পারি না। ঝগড়া যখন করেছি আরও করব, তবু আমাদের পুরুষ জাতিকে নারীর কাছে মাথা করতে দেব না ইনশাআল্লাহ। ভাইরা আমার, চিল্লা এখন ঠিক কি না? আসলে একটা কথা কি জানিস, কুকুরের লেজ কখনো সোজা হয় না। তেমনি তোদের মতো কিছু মেয়ে আছে যাদেরকে সম্মান দিলে সেটার মূল্য বুঝে না, বরং এটাকে তোরা পুরুষ জাতির দুর্বলতা ভাবিস। দেখ, আমি এই খাটেই ঘুমাবো, তোর ইচ্ছে হলে আমার পাশে ঘুমা, নয়তো নিচেও ঘুমাতে পারেন। কথাটা বলার সাথে সাথে রিয়া ফট কইরা বিছানা থেকে নেমে গিয়ে হাতে ফল কাটা ছুরিটা নিয়ে আমার দিকে এগোতে লাগলো। উড়ি মারে, আমার ডর করতেছে। বাবু, তুমি ফল কাটা ছুরি নিয়ে এইদিকে আসতেছো কেন? নাম বিছানা থেকে, নামতে বলছি। আর জীবনও আমার মুখের উপর কথা বলবি না, ঠিক আছে? না, আমি তোমার সব কথা শুনবো। তুমি যা বলবে আমি তাই করব। আমি জীবনেও খাটে ঘুমাবো না, আমারে সাইডা দাও। মনে যেন থাকে, মাইন্ড ইট। তারপর রিয়া ছুরিটা ওর বালিশের কাছে রেখে নিশ্চিন্তে শুয়ে পড়ল। আর আমিও সুযোগ বুইচ্ছা ঠাস কইরা ছুরিটা আমার হাতে লইয়া একেবারে বাংলা সিনেমার ডিপ জলের মতো হু হু কইরা এক কাটি হাইসা কইলাম, তোরে আজকা খাইছি। সাথে সাথেই রিয়া আর কোনো কথা কইয়াই একেবারে হোসাইন বোল্টের গতিতে খেইচ্ছা দৌড়। লে খোকা, মায়া তো দরজা খুইল্লা বাইরে চইলা গেছে। ঠোঁটের উপর হাতের আঙ্গুল দিয়া মুখখানা চাইপ্পা ধইরা একখান হাসি দিলাম, যেন মুখে মশা ঢুইকা না যায়। মাইয়া আমারে ডরাইছে। ঠিক তখনই আমার ডান কানে একটু ব্যথা অনুভব করায় যেই কানে হাত দিলাম, দেখি আম্মুর হাত। আম্মু ছাড়ো, লাগছে তো। তুই কি মানুষ হবি না? আম্মু তুমি এটা কি বললা? তাইলে আমি কি ভিনদেশি এলিয়েন নাকি? ওরে খোদা, পৃথিবীতে এত মানুষ থাকতে এই আইটেমটাকে আমার কাছে পাঠাইতে হলো? ওই, তুই বৌমাকে মেনে নিচ্ছিস না কেন? প্রবলি তোর। মেনে নিচ্ছি না মানে? তোমার বৌমাই তো আমাকে মেনে নিচ্ছে না। আম্মু, আম্মু, আপনি ওনার কথা একটু বিলিভ করেন না। আমাকে একটু আগে ছুরি দেখিয়ে বলেছে আমাকে উনি নাকি মেরেই ফেলবে যদি আমি জোরপূর্বক স্ত্রীর অধিকার চাই। আম্মু দেখেন, ওনার হাতে এখনো ছুরি আছে। স্যার, তুই এক্ষুনি এই রুম থেকে যা। যাবো মানে? কই যাব আমি? তোর যেখানে খুশি যা। যা শালা, এখন কি করবো? তারপর বাধ্য হয়ে আব্বুর রুমে গেলাম। তা বাপধন, এই বাসর রাতে আবার কি করেছেন যে সোজা আমার রুমে ট্রান্সফার হতে হলো? আব্বু, আমার আম্মু জোর করে বাসর থেকে তাড়াই দিছে। তুমি প্লিজ আম্মুর একটু বুঝাইয়া বলো। আব্বাজান, আমি বলি কি, তুমি চুপচাপ এখন আমার পাশে শুয়ে পড়ো, সকালে যা করার করব। মানে কি? আজকে আমার বাসর রাত। দেখো বাপধন, দেশের ক্ষমতা এখন শেখ হাসিনার হাতে। আমরা পুরুষ একটু নির্যাতিত হবই, মেনে নে বাপধন, মেনে নে। শেষমেশ কোনো উপায় না পাইয়া আম্মু যখন মোর বউ লইয়া আমারে আব্বুর লগে তুইয়া মনের সুখে ঘুমা যায়, ফাইটা যায়, ও বুকটা ফাইটা যায়। এই গানটা গাইতে গাইতে ঘুমাইয়া গেলাম। পরের দিন সকালে ঘুম ভাঙলো কয়েকটা ষাঁড়ের চেঁচামেচিতে। চোখ খুলতে দেখি এইগুলা কোনো জীবন্ত ষাঁড় নয়, আমার পরাণের হারামি বন্ধু ওরফে ভণ্ডুগুলা। কি ব্যাপার, এই সাত সকালে তোরা আমার বাসায় কোন দুঃখে? তোরে কেলাইতে আসছি। কেন, আমি কি তোর বইনেরে লইয়া ভাগাছি নাকি? হারামজাদা, একা একা বিয়ে করে নিলি, আমাদের একটা বারও জানানোর প্রয়োজন মনে করলি না? বাইরে হঠাৎ করে হয়ে গিয়েছে, বিলিভ কর দোস্ত। আমি নিজেই জানতাম না যে তখন আমার বিয়ে। শোন ভাই, তোর এসব ঠপবাজিতে আমাদের গলাতে পারবি না। দে, এখন আমাদেরকে ট্রিটটা দে। লেখকা ট্রিট? এটা আবার কি? মাম্মা, এইসব নাকামো রাইখা চুপচাপ আমাদের ভলিউমটা দিয়ে যাও, নয়তো কি? নয়তো তোমার বউয়ের কাছে ইনিয়ে বিনিয়ে অনেক কাহিনী কয়া দিমো, পরে ঠেলা বুঝবা। তো জানা মনে মনে একটাবার চেহারা খান দেখলে এমনিতে ঠান্ডা হয়ে যাবি। মুহূর্তের মধ্যে দুইটা একেবারে ভিলেনের মতো ভাব লইয়া কইল, আব্বে তোর বউ কই? আমার রুমে আছে, যাও। 2 মিনিট পর হারামে দুইটা বদনা দুঃখ মনে লইয়া আমার কাছে ফিরিয়া আসিয়া কইল, মামা কেমনে কি? রিয়া তোর বউ? ভাইরে, সবই আমার বাল পাকনামির ফল। তারপর হারামি গুলারে সব কাহিনী খুইল্লা কইলাম। তাহলে এখন কি করবি? রিয়া তোকে মেনেও নিচ্ছে না। আরে দোস্ত, সময় নে। মেয়ে মানুষের মন, একটু মিষ্টি মিষ্টি কথা বলবি, মাঝে মাঝে সারপ্রাইজ দিবি, ওর ছোট ছোট আবদারগুলো পূরণ করবি, ব্যাস কাজ হয়ে যাবে। ধুর, আরে ব্যাটা মেনে নেওয়াটা জরুরি না, কিন্তু ও তো আমাকে সারাক্ষণই প্যারা দেয়।
আমি না প্যারা সহ্য করতে পারি না। আচ্ছা দোস্ত, টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে। আমাদের এখন যেতে হবে। সে কি, নাস্তা করে যা। না রে দোস্ত, বড় আপুর শরীরটা অনেক খারাপ, ওনাকে এখন দেখতে যাব। ও আচ্ছা, তাহলে যা। আর আপুর কি অবস্থা সেটা জানাস। তারপর রুবেল আর হাবিব চলে যাওয়ার পর আমিও একটু বাইরে হাঁটতে বের হলাম। বলে রাখা ভালো যে অতিরিক্ত গরমের কারণে আমি লুঙ্গি পরে বের হয়েছিলাম। রাস্তায় একে একে হাঁটতেছি আর গান গাইতেছি। ভালোই ছিলাম আমি হাঙ্গা কইরা এখন আমি কান্দি বইয়া বইয়া। এমন সময় পাশে এক ভ্যান চালক ডাক দিয়ে বলল, বাবা আমার ভ্যানটা ধাক্কা দিয়ে উঠাইয়া দিবা। তাকিয়ে দেখি ভ্যানের একটা চাকা ভাঙাই পড়ে আটকে গেছে। লোকটা মোটামুটি বৃদ্ধ, তাই একা তার পক্ষে এই ভ্যানটা উঠানোর সামর্থ্য নেই। আমিও একটু মানবতা দেখিয়ে ধাক্কা দিয়ে উঠিয়ে দিলাম। তারপর একটু এদিক ওদিক ঘোরাঘুরি করে যেই বাসায় পৌঁছালাম দেখি আম্মু ঠ্যাঙ্গা লইয়া আমার দিকে এগিয়ে আসছে। আমিও ফট কইরা আব্বুর পিছনে লুকাইয়া গিয়া আম্মুরে কইলাম, আম্মু আবার কি কইছে? এই, তোর কি কোনো কমন সেন্স নাই? লেখোকা, আমি আবার কি করলাম? তারপর আম্মু মোবাইলের স্ক্রিনের ইশারা করে বলল, এসব কি? আমি যেই মোবাইলের স্ক্রিনে তাকালাম দেখি আমার লুঙ্গি পরা একটা ছবি। খাইছে রে, এটা তো একটু আগেই কেউ তুলছে। আমি একটু আগে ওই ভ্যান গাড়িটা যখন ধাক্কা দিচ্ছিলাম তখন তুলে নিয়েছে। আর ছবিতে ক্যাপশন দিয়েছে, বিয়ের রাত পার না হতেই ভ্যান চালকের খাতায় নাম লিখালেন এক যুবক। কেমনটা লাগে? এই কামটা ক্যাডা করলো? ওই হারামজাদা, আমি কি কোনোদিন তোকে অভাব বসতে দিয়েছি? তুই কি জন্য ভ্যান গাড়ি চালাতে গেলি? আমার সম্মান আর কিছুই রাখলি না। আব্বু বিশ্বাস করো, আমি ভ্যান গাড়ি চালাই নাই। তারপর সকালের ঘটনা পুরোটা খুলে বললাম। সবই বুঝলাম, কিন্তু এই কাজটা করলো কে? আমিও তো ওটাই ভাবছি। আব্বু, এটা আপনার ছেলেরই কাজ। যেন এই নিউজ দেখে আমার ফ্যামিলি অপমানিত হয়, সেই জন্য এই কাজ করেছে। ওরে খোদা, আমি কই যামু? নিজের সম্মান কোন বলদে দোলাই মিশাইতে চাই? আমি এত কিছু বুঝি না। তোকে কতবার মানা করছি লুঙ্গি পইরা বাহিরে বের না হইতে। এখন এই নিউজ যে ভুল, ওটা সবার কাছে প্রমাণ কর, নয়তো তোর এই বাসায় জায়গা নাই। ভ্যান চালাইয়া খাবি। আচ্ছা। তারপর রুবেলকে কল দিলাম। কিরে বেটা, ভ্যান চালাইয়া কত ইনকাম করলি? দেখ ভাই, আমি একদমই ফানি মোডে নাই। প্লিজ তুই তাড়াতাড়ি আড্ডাখানায় আয়। আচ্ছা, আসতেছি। আর হাবিবকেও নিয়ে আসবি। তারপর সোজা আড্ডাখানায় গিয়ে তিন হারামি এক হইলাম। আচ্ছা, মূল কাহিনীটা একটু বলতো। তারপর আমি ওদেরকে সব কাহিনী খুলে বললাম। সবাই বুঝলাম, কিন্তু এই কাজটা কে করেছে সেটা আগে আমাদের জানতে হবে। আর আইডিটাও তো ফেক, হ্যাক করা ছাড়া উপায় নাই। প্লিজ ভাই, যেইভাবেই হোক আমাকে বাঁচা। আচ্ছা, আমি আমার ফ্রেন্ডকে এই আইডিটার লিংক দিচ্ছি। ও অনেক ভালো হ্যাকার। আশা করি আইডিটা হ্যাক করতে পারলেই সব সমস্যার সমাধান করা যাবে। তারপর রুবেল তার ফ্রেন্ডকে আমাদের সমস্যা খুলে বলে। প্রায় 2 ঘন্টা পর রুবেলের ফ্রেন্ড জানালো আইডিটা হ্যাক করতে সক্ষম হয়েছে। তারপর রুবেলের কাছে আইডির ইমেইল অ্যাড্রেস আর পাসওয়ার্ড পাঠালো। আমরা আইডিটাতে লগ ইন করে যা দেখলাম তা দেখার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। কি, আইডিটা তো কামরুলের। কামরুল হচ্ছে আমার চাচাতো ভাই। কি, কামরুইল্লা এই কাম করছে? হালারে আইজা কইটালাবাম। আরে দোস্ত, আগে মাথা ঠান্ডা কর, কামরুল্লারে সাইজ করতেছি। রুবেল, কামরুইল্লারে কল দে। দেখ দোস্ত, ও তো আমার ভাই। এখানে আমি থাকলে প্রবলেম হবে। রুবেল ঠিকই বলছে। তাছাড়া রুবেল আমাদের সাথে থাকলে ওকে আমরা কিছু করতেও পারবো না। আমি এত কিছু বুঝি না। তুই কামরুইল্লারে এখনই এখানে হাজির কর। তারপর কামরুইল্লারে কল দিয়ে আমাদের আড্ডাখানায় হাজির কইরা ক্লাবের দরজা লাগিয়ে ইচ্ছে মতো কেলানোর পর, ওই তোরা দুইটা আমাকে মারতেছিস কেন? আমি কি করছি? ও তা মামা, তুমি আমার লুঙ্গি পরা পিক তুইল্লা এত সুন্দর একটা ক্যাপশন দিয়া ফেবুতে পোস্ট করলা কেন? এই পোস্ট আমি করি নাই। ওই হালা, তোর আইডির পাসওয়ার্ড কিন্তু আমাদের কাছে আছে। আর এই আইডিতে যে তোর অনেক প্রমাণও রয়েছে। কিন্তু আইডির পাসওয়ার্ড কেমনে পাইলি? পেয়েছি কোনো একভাবে। এখন বল, তুই এই আকাম কার কথায় করছিস? ভালো করছি, মনে আছে আমার জরিনার সাথে রিলেশনটা কিভাবে ভাঙছিলি? 7 মাস সাধনা করে ওর সাথে সম্পর্কটা করেছিলাম।
তারপর সকিনার সাথে রিলেশনে গেলাম। 3 মাস আগে ওই রিলেশনটা তুই কিভাবে ভাঙছিলি মনে আছে? ভালো করছি মনে আছে আমার জরিনার সাথে রিলেশনটা কিভাবে ভাঙছিলি? 7 মাস সাধনা করে ওর সাথে সম্পর্কটা করেছিলাম। তারপর সকিনার সাথে রিলেশনে গেলাম। 3 মাস আগে ওই রিলেশনটা তুই কিভাবে ভাঙছিলি মনে আছে? গত 3 মাস আগে বাজারের দিকে যাচ্ছিলাম, তখনই খেয়াল করলাম কামরুইল্লা সকিনার সাথে বৈশা মনের সুখে প্রেম চালাইয়া যাইতেছে। আমি কামরুলকে জিজ্ঞেস করলাম, মামা কি অবস্থা? হালাই তার গফের সামনে এমন ভাব লইল যেন আমাকেও সে নেই না। তারপর কামরুলের গফ সখিনা কামরুলকে জিজ্ঞেস করলো, বাবু এই হান্ডুটা কে গো? আর সাথে সাথে কামরুইল্লা কইল, আরে এলাকার পোলা, মাঝে মাঝে হেল্প করি, তাই যেখানে আমাকে দেখলে একটু সম্মান করে আর কি। আমি মনে মনে কইলাম, দেখছনি কারবারটা, হালাই ওর গফের সামনে আমারে ছোট করছে, দাঁড়া তোরে বাসটা দিতেছি। তারপর যেই ভাবা সেই কাজ, কামরুইল্লারে ওর গফের সামনে কিছু ভাষণ শুনাইয়া দিলাম। কিরে কামরুইল্লা, তোর মধ্যে কি একটু মনুষ্যত্ব নাই? কয়েক মাস আগে জরিনার লাইফটা শেষ করলি, মায়াটা এখন ওপারে যাবে, তারপর গেলি মর্জিনার লাইফে। এখন মর্জিনারে নদীর পারে দাঁড় করিয়ে রেখে এইখানে আরেক মাইয়ার লগে টাঙ্কি মারস? আর কয়টা মাইয়ার জীবন এইভাবে নষ্ট করবি? মর্জিনা নদীর পারে দাঁড়িয়ে আছে, আমি আসার সময় তোর কথা জিজ্ঞেস করছিল, ভালো হ। কথাগুলো এক নিমিষে কইয়াই প্যান্টের পকেটে হাত ঢুকাইয়া থুক্কু, তখন লুঙ্গি পরা ছিলাম। লুঙ্গির এক কোনা কাঁধের উপর তুইলা এক বালতি খুশি মনে লইয়া একেবারে তামিল সিনেমার নায়কদের মতো স্টাইল কইরা ওই স্থান থেকে ভাগা দিলাম। আর ততক্ষণে কামরুল আর সখিনার প্রেম কাহিনী ইতিহাসের স্মৃতির পাতায় স্থান করিয়া লইল। দেখো ভাই, ওই ঘটনার জন্য আমি সত্যি লজ্জিত, কিন্তু হালা তুই আমারে সবার কাছে এইভাবে ছোট করতে পারলি? তুই তো আমার ল্যাংটাকালের দোস্ত ছিলি, তুই একটা মাইয়ার জন্য আমার উপর প্রতিশোধ নিতে পারলি? আসলে আমি এই কাজটা প্রতিশোধ নেওয়ার জন্য করি নাই, আসলে তোর বউ রিয়ার কথায় আমি এই কাজটা করেছি। কি রিয়ার কথায় তুই সাদকে এইভাবে ছোট করতে পারলি? ওই হারামজাদা, রিয়া তোকে কত টাকা দিয়েছে? আজব, টাকার জন্য কেউ এসব করে নাকি? রিয়া বলছে এই কাজটা করতে পারলে ফুলটুসির সাথে আমার লাইনটা করিয়ে দেবে, তাই করছি। কামরুইল্লার মুখে এই কথাটা শোনা মাত্রই আর এক মুহূর্ত দেরি না কইরা আমি আর হাবিব আবারও আধা ঘন্টা এই হালারে কেলাইলাম। তারপর ওর গুলটু মার্কার চেহারাটার কয়েকটা ছবি তুইল্লা ওর এই আইডিতেই, যে আইডিতে আমার লুঙ্গি পরা ছবিটা পোস্ট করেছিল, ওর ছবিগুলা পোস্ট কইরা ক্যাপশন দিলাম, সাদ ভাইয়ার নামে মিথ্যা গুজব ছড়ানোর পর আমার বর্তমান অবস্থা। তারপর কয়েক বস্তা রাগ মাথায় লইয়া বাসার উদ্দেশ্যে রওনা হলাম। না, রিয়াকে আজকে একটা শিক্ষা দিয়েই ছাড়বো, হারামজাদি বহুত বাইরে গেছে। তারপর বাসায় প্রবেশ করে যেই আমার রুমে ঢুকলাম, রিয়ারে দেখা তো ভাই আমি অক করে কাইত হইয়া গেছি। ভাইরে, আমার পছন্দের কালার ব্ল্যাক কালারের শাড়ি পরছে, তার উপর আবার হাতে লাল চুড়ি, খোলা চুল, পায়ে নুপুর। এই ভাই, এই মাইয়াকে আমারে ক্রাশ খাওয়াইতে খাওয়াইতে মাইরা লবেনি? রিয়াকে দেখা মাত্রই আমার বস্তার বস্তা রাগ মুহূর্তের মধ্যে রকেটবিহীন মঙ্গল গ্রহে ভাঙা দিল। তারপর আখ খেতে ছাগল বন্দি, জলে বন্দি মাছ, নারীর প্রেমে পুরুষ বন্দি, ঘোড়ায় 12 মাস। ও কি গো, ও আমার মন ভালা না। এই কুখ্যাত গানটা গাইতে গাইতে একেবারে সাদে চলে আসলাম। সাদে বসে গল্প লিখছিলাম, এমন সময় রিয়া এসে বলল, কি মিস্টার, খাবেন না? হুম। আচ্ছা ভাই, তুই চাষটা কি বলতো? মানে কি, আবারও ঝগড়া করবা? এ ভাই, তোর প্রবলেমটা কি? তুই কামরুল্লাইরে দিয়া আমার এমন ব্যাড পিক ফেবুতে পাবলিশ করলি কেন? আপলোড করছি, ভালো করছি, আরো করবো। তুই কি যেন বলছিলি? আমি তোর জীবন তেনা তেনা করে দিচ্ছি, এখন বুঝবি কত ধানে কত চাল। প্যারা যে কি সেটা এখন টের পাবি, সবে তো মাত্র শুরু। কথাগুলো বলেই রিয়া ছাদ থেকে নিচে চলে যেতে লাগলো, আর আমি মদনের মতো নিজের গালে নিজেই থাপ্পড় দিয়া কইলাম, সাদ ভাই তুই গেলি। তারপর এক বালতি সমবেদনা মনে লইয়া নিচে গেলাম খাবার খাওয়ার জন্য। খাওয়া দাওয়া শেষ করে রুমে গিয়ে একটু বিশ্রাম নিতেছি, এমন সময় আব্বু আর আম্মু আমার রুমে আসলো। তোমরা? আচ্ছা, তুই কি চাস বলতো? তখন তো বিয়ের জন্য পাগল হয়ে গেছিলি, এখন বৌমাকে মেনে নিচ্ছিস না কেন? আম্মু, সত্য বলতেছি, আমি রিয়াকে মেনে নিলেও ও আমাকে মেনে নিচ্ছে না। কি, নিজের দোষ এখন বৌমার উপর চাপাচ্ছিস? লজ্জা করে না তোর? এই আব্বুর মাথায় হাত দিয়ে বলতেছি, আম্মু আমি সত্যি। এতটুকু বলতেই আব্বু ফট কইরা আমার থেকে 3 ফুট দূরে গিয়া কইল, ওই তুই একদম আমার মাথায় হাত দিয়ে কসম কাটবি না।
এই আমি অল্প বয়সে মরতে চাই না। আচ্ছা আম্মু, রিয়া কোথায়? কিচেনে আছে। কেন? আমি আম্মুর কথার কোনো জবাব না দিয়েই কিচেনে চলে গেলাম। তারপর রিয়ার কাছে গিয়ে নরম গলায় বললাম, রিয়া, বল। আমি তোমার সব কথা শুনবো, কখনো তোমার কথার অবাধ্য হব না। প্লিজ আব্বু আম্মুকে ম্যানেজ করো। আমার একেবারে কাছে এসে ওর 2 হাত দিয়ে আমার কলার ধরে আমাকে একেবারে কাছে টেনে নিয়ে, এই তো লক্ষ্মী ছেলের মতো কথা, আমার সোনাটা বাবুটা। তা এই কথাটা মনে থাকবে তো? মাথা ঝাঁকিয়ে সম্মতি প্রদান করলাম। শোনো, এখন থেকে তুমি প্রতি রাতে নিচে ঘুমাবা, আর আমার সাথে একদমই ঝগড়া করবা না, ঠিক আছে? আর রাতে ঘুমানোর সময় দরজা আনলক করে ঘুমাবা। আমার বিছানায় প্রতিদিন পরিপাটি করে রাখবা, মাঝে মাঝে আমার পাও টিপে দিবা, কেমন? উফ, মেজাজটা পুরাই 420 হইয়া যাইতেছে। না না, এখন রেগে গেলে চলবে না। আব্বু আম্মুকে শান্ত করতে হলে এখন আমাকে হ্যাঁ বলে দিতে হবে, তারপর বাকিটা বুঝামো। আচ্ছা বাবু? এই তো আমার লক্ষ্মী সোনাটা, এই নাও তোমাকে একটা ফ্লাইং কিস। মনে মনে, যা আগে আব্বু আম্মুরে সামলা, পরে ঠেলা বুঝাইতেছি। আলাবু বেপি। আই লাভ ইউ টু সোনা। তারপর রিয়া আব্বু আম্মুর কাছে গিয়ে, আম্মু, আপনার ছেলে তার সব ভুল বুঝতে পারছে, প্লিজ আপনারা ওকে আর কোনো প্রেশার ক্রিয়েট করবেন না। আসলে অনেক ভালো একটা ছেলে, ওর প্রতি আমার কোনো অভিযোগ নেই। কথাগুলো বলেই রিয়া আবারও কিচেনে চলে গেল। এতদিনে বুঝতে পারছিস? তারপর সেই লেভেলের একখানা ভেটকি মাইরা আম্মু আর আব্বুও আমার রুম ত্যাগ করিল। তারপর আমিও সেই লেভেলের ভাব লইয়া বাসা থেকে বের হতে যাব। ঠিক তখনই মনে পড়ল, আরে আমি তো লুঙ্গি পরা। খাইছে রে, আগের বাসটার কথা মনে কইরাই দুঃখের ঠেলায় অক করে কাইন্ডালাইছি। আমার লুঙ্গি। তারপর আবারও রুমে আইসা আমার সাদের লুঙ্গি খুইলা প্যান্ট বইরা আড্ডাখানার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। রাস্তায় হাঁটতেছি, এমন সময় হাবিবের এক্সের সাথে দেখা। ওমা, সাথে একটা পিচ্চি কিউট পোলাও আছে। আসেন ভাই, এই মাইয়াডারে একটু চেতাইয়া আসি। আরে জান্নাত তুমি? হাবিবের এক্সের নাম জান্নাত। হ্যাঁ সাদ ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। তারপর জান্নাতের সাথে পিচ্চিটাকে জান্নাতকে দেখিয়ে জিজ্ঞেস করলাম, বাবু উনি তোমার কি হয়? আঙ্কেল, উনি আমার আম্মুনি হয়। আরে বেটা, উনি তোর আম্মু হইলে আমারে ভাই ক ভাই, কারণ আমার বন্ধু তোর আম্মুর বাবু ছিল। ও মা, তাই? তাহলে তো তুমি আমার ভাইয়াই হও। এই, আপনি কখনোই শুধরাবেন না। ঠিক তখনই একটা ভুড়িওয়ালা পাবলিক আইসা জান্নাতকে জিজ্ঞেস করলো, জানো কি হইছে? না জানো, তেমন কিছু না। জান্নাত তোমার বর নাকি? জি ভাইয়া। আর হ্যাঁ, আমার বর মোটেও আপনার ফ্রেন্ডের মতো না, আমাকে একটু অবহেলা করে না, সব সময় ছায়ার মতো আমার সাথে থাকে। ও, হাগু করতে গেলেও সাথে যায় নাকি? কথাটা কইয়াই খেইচ চাদর, আর পিছন থেকে জান্নাত ঝড়ের বেগে গালাগাল দিয়ে যেতে লাগলো। তোর কপালে বউয়ের আদর নাই, তোর বউ তোরে দিয়া ঘরের কাজ করাবে, হারামি কুত্তা। এই তোর কথাগুলো মিলিয়ে নিস। একটু দাঁড়াইয়া কইলাম, তাতেও সমস্যা নাই, তোমারটার মতন অমন ভুড়িওয়ালা না হইলেই হয়। কথাটা কইয়াই আবারও দৌড় লাগাইলাম। প্রায় 3.5 মিনিট দৌড়ানোর পর আড্ডাখানায় পৌঁছালাম। কিরে বেটা, এমন ভাবে হাঁপাচ্ছিস কেন? আরে বেটা বলিস না, আসার সময় হাবিবের এক্সের সাথে দেখা, তারে একটু চেতাইয়া আসলাম। হাবিবের এক্সের কথাটা বলতেই লক্ষ্য করলাম হাবিবের মুখটা একটু মলিন হয়ে গেল। হাই রে বেচারা, হয়তো ইমোশনালি আপসেট হয়ে গেছে। হাবিবের পাশে বসে ওর পিঠে হাত বুলাতে বুলাতে, দোস্ত প্লিজ মন খারাপ করিস না, দেখিস তোকে জান্নাতের থেকে অনেক ভালো মেয়ে বিয়ে করাবো। আরে বেটা, আমি আমার জন্য আপসেট হই নাই, ভাবতেছি জান্নাতের বরের কথা। বেচারা কত কষ্টে না জানি আছে। কি ভাবলাম আর কি হইল। তারপর হারামিগুলোর সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে সন্ধ্যায় বাসায় ফিরলাম। রুমে বসে ফেসবুক করছিলাম, এমন সময় রিয়া রুমে এসে বলল, বাবুই, এবার লক্ষ্মী ছেলের মতো আমার বিছানাটা করে ফেলো তো। জি আমাকে বলছেন? ওই হারামজাদা, কথা কানে যায় না? বিছানা কর, নয়তো আন্টিকে উল্টা পাল্টা বলে তোকে বাস খাওয়াবো। তুমি সব সময় আম্মুর কাছে এমন মিথ্যা বলে আমাকে বকা খাওয়াও। বেশ করি, এখন চুপচাপ আমার কথা শোন, নয়তো কপালে শনি আছে। আব্বে যা, আম্মুকে নিয়ে আয়, দেখে আম্মু কি করতে পারে। কি ব্যাপার, তুই আমাকে ভয় পাস না কেন? টেবিলের উপর থেকে মোবাইলটা আমার হাতে নিয়ে ভিডিও রেকর্ডটা সেভ করলাম। ভয় তো এবার তুই পাবি। মানে কি? তুই এতক্ষণ
আমার কথা ভিডিও করছিস? জি ম্যাম, আপনার সব কাহিনী আমার এই মোবাইলটাতে রেকর্ড হয়ে গেছে। ইয়ে মানে তুমি কিন্তু এটা ঠিক করো নাই। আমি তো তোমার সাথে এসব মজা করে করতাম। আচ্ছা বাবু, তাহলে এখন আমিও মজা করে আম্মুকে এই ভিডিওটা দেখাই গিয়ে। কথাটা বলেই বিছানা থেকে উঠে আম্মু রুমের দিকে যাওয়ার জন্য যেই পা বাড়ালাম, তখনই রিয়া আমার হাত চেপে ধরে। প্লিজ এমনটা করো না, উনি আমাকে খারাপ ভাববেন। ও মা, তাহলে আমাকে যখন খারাপ ভাবে তখন কি আমার কষ্ট হয় না? প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি তো তোমার বউ, বলো তুমি কি আমাকে সবার সামনে ছোট করতে চাও? আমি রিয়ার একেবারে কাছে গিয়ে ওর গালে আঙুল দিয়ে স্পর্শ করে, আচ্ছা সোনা, এই ভিডিওটা কাউকে দেখাবো না, কিন্তু এখন থেকে আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। আর তুমি এখন থেকে নিচে ঘুমাবা। এবার লক্ষ্মীবের মতো আমার পাটা টিপে দাও তো। দেখো, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। তাহলে ভিডিওটা দেখাই গিয়ে। আরে আরে অমন করো কেন? আচ্ছা দিতেছি দিতেছি। আহ, সুন্দরী মাইয়ার হাতে পা টিপানোর মজাই আলাদা। উফ, প্রচুর ভাল লাগছে। এমন সময় রুমে আম্মু এসে, এই তোর কি কোনো বুদ্ধি শুদ্ধি নাই? নতুন বউয়ের হাতে পাটে পাচ্ছিস? আরে আম্মু তুমি আর বইলো না। তোমার বৌমাকে এত করে বললাম যে তুমি নতুন বউ, আমার পা টিপলে কেমন দেখায়। বেচারির একটাই কথা, আপনি আমার বর, আপনার খেদমত করা আমার দায়িত্ব, তাই জোর করেই এখন আমার পা টিপে দিচ্ছে। আসলে আম্মু, তোমার বৌমা আমাকে বড্ড বেশি ভালোবাসে, খুব ভাগ্য করে ওকে পেয়েছি। কথাগুলো বলার সময় লক্ষ্য করলাম রিয়া রাগের ঠেলায় দাঁতে দাঁত কামড়াচ্ছে। দেখতে হবে না মেয়েটা কার? আচ্ছা তাহলে এখন খেতে আসো। আচ্ছা আম্মু, তুমি যাও, আমরা আসতেছি। আম্মু রুম থেকে যাইতেই, তুই আমায় দিয়া তোর পার্টি পাইলি? তুই একদমই ভালো না, খুব পচা। আমার মান সম্মান কিছুই রইল না। লে খোকা, তুই আমার পা টিপ্পা দিছস, এতে আবার মান সম্মান যাবে কেন? রিয়ার পর প্রত্যেকটা মেয়ের দায়িত্ব তার স্বামীর পা টিপে দেওয়া। ভাইরা আমার, সিল্লাই কন ঠিক কিনা? তুই সারা জীবন আমার হিংসুটেই থাকবি। কথাটা কইয়াই রিয়া খাওয়ার জন্য খাবার টেবিলের উদ্দেশ্যে রুম থেকে বেরিয়ে যেতে লাগলো। চেতিস না বইন, আমি হাসা কথাই কইছি। এই যে পাঠকগণ, আপনারা একটু বইয়া জিরাইয়ালন, আমি খাইয়া আইতাছি। আর হ্যাঁ, আজকে খাওয়ার জন্য আপনাদের সাধবো না, অন্য একদিন খাওয়া মনে। এই কথাটা আমি মনে মনে কইতাছি, আপনারা শুইনেন না কেমন? এত পাবলিক খাওয়াইলে আমার আব্বাজানের পকেট ফাঁকা হইয়া যাইব। তারপর খাওয়া দাওয়া শেষ কইরা রুমে আসতেই রিয়ারে কইলাম, বাবু আমার বিছানাটা করে দাও তো। রিয়া এক গাঁটটি রাগ লইয়া যে আমার দিকে তাকাইলো, তখন আমিও মোবাইলটা নাড়াচাড়া কইরা তাহাকে দেখানো মাত্রই এক বদনা সমবেদনা আর এক বালতি রাগ মাথায় লইয়া বিছানাটা কোনোভাবে করেই সে নিচে বিছানা করে শুয়ে পড়ল। তারপর আমিও খুশিতে গদগদ করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লাম নিজেও জানি না। রাত প্রায় 2টা, অকারণেই ঘুমটা ভেঙে গেল। হঠাৎ করেই কেন যেন রিয়ার দিকে আমার চোখটা আটকে গেল। মনের মধ্যে অজানা এক শিহরণে ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। চারিদিকে শুনশান নীরবতা। সত্যি কথা বলতে এই রাতটা আমাদের ব্রহ্মাণ্ডকে এক অন্যরকম রূপ ধারণ করে দেয়। এতদিন বিখ্যাত কবিদের মুখে শুনেছি ঘুমন্ত অবস্থায় মেয়েদের নাকি অনেকটা অস্পর্শীর মতো লাগে, কিন্তু ঘুমন্ত অবস্থায় একটা মেয়ের চেহারায় যে এতটা মায়া যুক্ত হয় সেটা হয়তো আমরা নিজ চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবো না। ব্রহ্মাণ্ডের সকল মায়া যেন তার চেহারায় বিধাতা ঢেলে দিয়েছেন। হুট করে লক্ষ্য করলাম রিয়া একটু অতিরিক্ত ঠান্ডার কারণে গুটি সুটি মেরে শুয়ে আছে। তারপর বিছানা থেকে চাদরটা নিয়ে ওর গায়ের উপর দিয়ে ওর কপালটায় একটা চুমু এঁকে দিলাম। সকালে নাস্তার টেবিলে বসে নাস্তা করছি, এমন সময় আম্মু বলে উঠল, স্যার আজকে তো 3 দিন পূরণ হলো, তাই আজকে তোকে রিয়াকে নিয়ে রিয়াদের বাসায় যেতে হবে। আমাকে যেতে হবে কেন? তুমি গেলে সমস্যাটা কি? আমার এমন বোকাশোকা উত্তর শুনে রিয়া হুট করে হু হু করে হেসে উঠল। আহা কি হাসি! এই হাসির প্রেমে পড়েই আমি নির্দ্বিধায় পরলোক গমন করতে পারবো। আমার এমন উত্তর শুনে আম্মু হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারছে না। তুই কি আমার সাথে মজা করতেছিস? আরে গাধা, বিয়ের 3 দিনের মাথায় স্বামী স্ত্রী দুজনকে স্ত্রীর বাসায় যেতে হয়।
আমিও তো তোর আম্মুকে নিয়ে গিয়েছিলাম। হ্যাঁ, তোর নানা নানি কি যতনটাই না করেছিল। আম্মু, আমি একা যাইতে পারবো না, আমার ডর করে। তাহলে আমার লক্ষ্মী, বিয়ে করার আগে তোর ভয় লাগে না? রেডি হয়ে নে, কিছুক্ষণ পরে রওনা হবি। ভাইরে, আমার আম্মুরে ক্যাডাই বুঝাইবো, আমি এখন অনেক সুডু, একলা একলা কেমনে যাবো? দুঃখের ঠেলায় অফ করে রানু মণ্ডলের সে কুখ্যাত গানটা আ আ কইরা মনের মধ্যে বাইজা উঠতেছে। বহু ন্যাকামি কাহিনী এবং ঠেলাঠেলির পরও কোনো উপায় না দেইখা বাধ্য হয়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রিয়াকে নিয়ে রওনা হলাম। রাস্তায় গাড়ির মধ্যে রিয়ার দিকে তাকাইতেই মনের মধ্যে কাউয়ার মতো কা কা কইরা উঠল। আহারে, আমার না জানি কি হাল করে ওর বাসায় নিয়া। এই যে পাঠক ভাইরা, আমার জন্য একটু দোয়া কইরেন। বুঝতেই পারছেন, প্রথম শ্বশুরবাড়িতে যাইতেছি। প্রায় 35 মিনিট পর জার্নি করার পর আমি আমার শ্বশুরবাড়িতে পৌঁছাইলাম। আহা, শ্বশুরবাড়িতে প্রবেশ করা মাত্রই মনটা একেবারে ফুরফুরা হইয়া গেল। আরে ভাও, কত যে আটাবতী, ময়দাবতী আর রূপবতী তরুণীর ঝাঁক এইখানে বিরাজ করিতেছে। উফ, আমি নাকি আমার শ্বশুরবাড়িতে আসতে গিয়ে এত ভয় পাচ্ছিলাম। কত বড় হাদারাম আমি। মনটাই কইতাছে মাহফুজুর রহমানের গান ফুল ভলিউম দিয়া শুই না, তার প্রতিশোধ নেই। কিন্তু ভাই, নিজের উপর প্রতিশোধ নিতেও কেমন যেন মায়া হচ্ছে। তাই আর কিছু না কইরাই আমাদের জন্য পরিপাটি করে রাখা রুমটাতে প্রবেশ করলাম। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরপরই এক গাঁটটি মহিলা থুক্কু যুবতী মাইয়া আইসা আমার চারিপাশে ঘ্যান ঘ্যান করিতে লাগিল। আহ, মাইয়াগুলো এক একটা কিউরেটর বদনা। ধুরু, খুশির টালায় আবল তাবল কয়লাইতেছি। মাইয়াগুলো এক একটা কিউরেটর ডিব্বা। আহ, দেখলেই পরানটা জোড়াইয়া যায়। এই ঝাঁক থেকে অনায়াসে 2-4টা গপ বাইসা লন যাইব, কিন্তু আমি তো বিয়া কইরা লাইছি, তাই গপ লওয়া হইল না। তারপর শালিকাগুলোর সাথে কিছুক্ষণ আড্ডা দিয়া দুপুরে খাবার খাইয়া সেই আমার বিখ্যাত কাপড় লুঙ্গি পইরা একটু এক্সট্রা কইরা জামাই জামাই ভাব লইয়া শালিকাদের সাথে ঘুরতে বের হইলাম। তারপর বেশ কিছুক্ষণ ঘুইরা টুইরা আবারও রিয়ানির কাছে ফিরে আসলাম। দেখি মহারানী আমার মনের শখে ঘুমাইতেছে। আমি আস্তে আস্তে রিয়ার কাছে গিয়ে ওর গালে হাত দিয়ে স্পর্শ করতেই ফট কইরা রিয়া উঠে বসেই, ওই, তুই আমাকে টাচ করলি কেন? তোর মতলবটা কি? লে খোকা, তুমি না ঘুমিয়েছিলা? কি? তার মানে তুই আমার ঘুমের সময় আমার অসহায়ত্বের সুযোগ নেস? তুই আমার এত বড় সর্বনাশ কেমনে করলি? বিশ্বাস কর বইন, আমি তোরে কিচ্ছু করি নাই। তোর বিশ্বাস না হইলে পাঠকগণকে জিজ্ঞেস কর। তোরে আমি একদমই বিশ্বাস করি না। তুই আমার থেকে 4 ফুট দূরে থাকবি। যাহ শালা, করোনা ভাইরাসের কারণে 3 ফুট দূরত্ব বজায় রাখার কথা শুনেছি, কিন্তু 4 ফুট দূরত্ব কেন? ঠাস কইরা বালিশ দিয়া আমার মাথায় মাইরা। তোর গবেষণা নিয়ে তুই থাক, আমি গেলাম। কথাটা কইয়াই রিয়া রুম থেকে ভাগা দিল। আর আমিও দুঃখের ঠেলায় চুপচাপ বিছানায় শুইয়া রানু মণ্ডলের গানটা শুনতে শুনতে ঘুমাইয়া গেলাম। সন্ধ্যার দিকে রিয়ার ডাকে ঘুম ভাঙলো। এই শুনছো? বলো। আমার পাশে বসে আমার মাথায় হাত বুলাতে বুলাতে, লক্ষ্মী আমার, উঠো। কি ব্যাপার? মাইয়ার মতলবটা কি? হুট কইরে এত চেঞ্জ? তুমি ঠিক আছো তো? সোনা, আমি ঠিক আছি। তুমি ফ্রেশ হয়ে একটু বাহিরে আসো। আমার নানু আর মামা মামি এসেছে তোমাকে দেখার জন্য। দেখছো নি কারবারটা? আচ্ছা তুমি যাও, আমি আসতেছি। আরে তুমি ফ্রেশ হয়ে আসো তো, আমি তোমাকে নিয়েই যাব। তারপর আমি ফ্রেশ হয়ে আসতেই ও আমার হাত ধরে এমনভাবে আমাকে ওর নানু আর মামা মামির সামনে নিয়ে গেল যেন এই দুনিয়াতে আমাদের মতো এত সুখী দম্পতি আর একটাও নাই। আমি ওনাদের সামনে গিয়ে সালাম দিলাম। সবাই আমার সালামের উত্তর দিয়ে আমাকে নানান প্রশ্ন করতে শুরু করলো, আর আমিও হাদারামের মতো ওনাদের বিরক্তিকর প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছি। তারপর ওনাদের সাথে কথা শেষ করে রুমে এসে বিশ্রাম নিচ্ছিলাম। এমন সময় রিয়া এসে বলল, বাবুই চলো, খাবার টেবিলে তোমার জন্য সবাই অপেক্ষা করছে। তারপর সোজা খাবার টেবিলে গিয়ে বসলাম। তা বাবা, তোমার এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? না না আব্বা, কোনো অসুবিধা হচ্ছে না। দেখো বাবা, রিয়া হয়তো একটু রাগী, কিন্তু ওর মনটা অনেক ভালো। আমি তোর মামি হই, তারপরও ও আমাকে মায়ের মতন মানে। ব্যাককেলের মতো বুকে হাসি বজায় রাখা, জি মামি, ও খুব লক্ষ্মী মেয়ে। কথাটা বলার পরপরই লক্ষ্য করলাম আমার শ্বশুর মশাই এক বালতি রস লইয়া কেমন ভাবে যেন আমার দিকে তাকাচ্ছে। আমার নাতনিটা একদম আমার মতো, সরল সোজা, কোনো গোল পেজ বুঝেই না। আবারও মদনের মতো মুখে এক বালতি হাসি বজায় রাখা, নানু, ওর ব্যবহার তো এখনো সেই বিছানায় হিসু করা পিচ্চি বাচ্চাদের মতো।
আবারও মদনের মতো মুখে এক বালতি হাসি বজায় রাখা, নানু, ওর ব্যবহার তো এখনো সেই বিছানায় হিসু করা পিচ্চি বাচ্চাদের মতো, একদমই ঘোর প্যাঁচ বোঝে না। মনে মনে, হ বইন, একদমই ঘোর প্যাঁচ বোঝে না, শুধু ভেতরে একটু জিলাপির প্যাঁচ আর কি। আমার শ্বশুরমশাই এই আইটেমটাকে কোথা থেকে কুড়াইয়া আনছে কে জানে। তারপর খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম নিয়ে তারপর একা একা একটু ছাদে গেলাম। ও মা, ছাদে হিন্দি গান কে শুনে? ছাদের আফসালয় চোখে পড়লো ছাদের এক কোণায় কেউ একজন উল্টো দিকে বসে এই এত রাতে হিন্দি গান শুনতেছে। আমি ওনার কাছে গিয়ে ওনার চেহারাটা দেখা মাত্রই আমার চোখ খুইল্লা মাটিতে পইড়া যাওয়ার অবস্থা। তারপর নিজেকে একটু সামনে নিয়ে আমতা আমতা করে বললাম, আব্বা, আপনি? আমার মহামান্য শ্বশুর মশাই। মোবাইলের গানটা অফ করে, আরে বাবা তুমি বসো। না মানে আব্বা, রুমে বসে বোরিং লাগছিল, তাই একটু ছাদে আসছিলাম আর কি। আচ্ছা আব্বা, আমি তাহলে যাচ্ছি। কথাটা বলেই আমি হোসাইন বোল্টের গতিতে হাইটটা ভাগা দিতে লাগলাম। এই জামাই শোনো, আর এইদিকে আসো। আবারও ওনার কাছে গিয়ে, জি আব্বা। আরে বসো, রুমে গিয়ে কি করবা? কথাটা বলেই আমার হাতে টান দিয়ে আমাকে ওনার কাছে বসিয়ে দিল। আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, আচ্ছা বাবা, একটি সত্যি কথা বলো তো, খাবার টেবিলে বসে তুমি রিয়ার নামে যে প্রশংসা করলে তা সত্যি? কি বলেন আব্বা, আপনার মেয়ে তো ভালোই। ডাল মে কুছ কালা হে। জি আব্বা, কিছু বললেন? আরে না বাবারে, কেউ না বুঝলেও আমি তোমার দুঃখটা বুঝতেছি, কারণ ওর মার সাথে জীবনটা পার করতেছি তো। মেয়েটা একদমই তার মার মতো হয়েছে। আব্বাজান, আপনি আমার মনের কথাগুলো বুঝতে পারছেন। আচ্ছা আব্বাজান, এই মায়াটা কি সত্যি আপনার? মানে? না মানে আব্বা, একটু আপনার সাথে মিলে না। আপনার মতো এত ভালো একটা মানুষের ঘরে কেমনে এই মাইয়া হইব? বাবারে, সবই আমার কপালের দোষ। জানো বাবা, কথাবার্তা পাকা হওয়ার পর তোমাকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। সে কি, আমাকে খুঁজেছিলেন কেন? দেখো, আমি একটা পুরুষ মানুষ হয়ে আর একটা পুরুষ মানুষের জীবন কেমনে যায় না শুনে ধ্বংস হতে দেই, তাই তোমাকে খুঁজেছিলাম আগাম সতর্ক সংকেত জানানোর জন্য। কিন্তু বাবারে, তোমার কপালটাই খারাপ। আচ্ছা আব্বা, বাদ দেন, যা হবার তা তো হয়ে গেছে। আপনি যখন আমার শাশুড়ি আম্মার সাথে জীবনটা পার করতে পেরেছেন, তাহলে আমাকেও পারতেই হবে। আচমকা সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে, এই নাও বাবা, বিড়ি খাও। আচমকা শ্বশুর আব্বার মুখে বিড়ি খাওয়ার কথা শুই না আমি কয়েক সেকেন্ডের জন্য হার্ট অ্যাটাক কইরা মরতে মরতে গিয়েও বেঁচে গেলাম। না না আব্বা, আমি এসব খাই না। আরে বাবা, লজ্জা পেও না তো। আমি জানি এই বয়সে বিড়ি খাওয়া একটা প্যারা থাকে। আমিও তোমার মতো প্রথম দিন শ্বশুর বাড়িতে গিয়ে বিড়ি খাইতে পারি নাই। নাও, বিড়িটা মুখে নাও। বাপরে, এমন শ্বশুর মশাই থাকলে বাল আর বউয়ের আদর লাগতো না। কথা কন ঠিক না বেঠিক? আমি মুখে বিড়ি নিতেই শ্বশুর মশাই লাইটার নিয়ে আমার বিড়িতে আগুন জ্বালিয়ে দিল। তারপর আমার পরাণের শ্বশুর মশাই নিজেও একটা বিড়ি ধরাইয়া ধুমসে টানতে লাগলো। আহা, শ্বশুর আর জামাই বৈশা এক লগে বিড়ি খাওয়ার মজাই আলাদা। দুই ভাই থুক্কু, দুই জামাই শ্বশুর মিল্লা বিড়ি টানতাছি। এমন সময় হঠাৎ করে দেখি আমার শাশুড়ি আম্মা, রিয়ার নানু, রিয়ার মামি আর রিয়া আমাদের সামনে আইসা হাজির। এসব কি? উরি মারে, বেশি বাল পাকনামি করতে গিয়ে ধরা খাইয়া গেলাম। এখন কি করবো? শ্বশুর মশাইয়ের দিকে তাকাতেই দেখি উনি একেবারে অবুঝ পোলাপাইনের মতো চুপচাপ বইসা আছে, আর হাতের সিগারেটটা উধাও। তারপর শ্বশুর মশাই আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, জামাই, ওনারা এইভাবেই হুট করে চলে আসে। আমার পূর্বের অভিজ্ঞতা আছে বলে আমি সিগারেটটাও উধাও করে দিয়েছি। এখন তুমি একটা কিছু বলে ওনাদেরকে সান্ত্বনা দাও। আমার মহামান্য শ্বশুরমশাইকে উদ্দেশ্য করে, এই, তোমার কি কোনোদিনও বুদ্ধি শুদ্ধি হবে না? লুকিয়ে লুকিয়ে সিগারেট খুব ভালো কথা, এখন আর জামাইকে নিয়ে খাচ্ছ? লজ্জা শরম কি আকাশে উঠাইছো? এই রে, এখন কি কমু? আমার শ্বশুর মশাইয়ের সাথে সাথে আমার মান সম্মানও তো মঙ্গল গ্রহে পাড়ি জমাইতেছে। এই রে, বুদ্ধি পাইয়া গেছি। আম্মা, আপনি আসলে ব্যাপারটা যেমন ভাবছেন ব্যাপারটা কিন্তু তেমন না। আপনার বুঝতে একটু ভুল হচ্ছে। আসলে আমার বাসায় বসে বোরিং লাগছিল, তাই একটু ছাদে আসছিলাম। আয়শা দেখি আব্বা মনের সুখে স্মোক করতেছে। এখন আপনিই বলেন, উনি তো আমার আব্বা, আমি কেমনে যাই না শুই না ওনারে মৃত্যুর মুখে ঠেলে দেই। আর আপনিও তো এখনো যথেষ্ট যুবতী, ওনার কিছু হয়ে গেলে আপনার কি হইব? তাই ওনার হাত থেকে বিড়িটা নিয়ে আমি ওনাকে বোঝাইতেছি যে
এটা আমাদের কোনো উপকার করে না, শুধুমাত্র অপকার ছাড়া। আর এইটা খাইলে ক্যান্সারের ঝুঁকি রয়েছে। মুহূর্তের মধ্যে খেয়াল করলাম আমার শাশুড়ি আম্মা আমার কাছে এসে আমার মাথায় হাত বুলাচ্ছে। ও আচ্ছা বাবা, তুমি তোমার আব্বারে একটু ভালো করে বুঝাও, উনি তো আমার কথা শুনতেই চায় না। আব্বা গো, আপনার যদি কিছু হইয়া যায় তাইলে আমি আব্বা কারে কমু? আপনি আমারে কথা দেন, আপনি আর বিড়ি খাইবেন না। ওরে বাটপার! আচ্ছা বাপজান, আমি আর বিড়ি খামু না। তুমি আমার চোখ খুইলা দিছো। তুমি আমার মায়ার জামাই না, তুমি আমার আব্বা। কথাটা কইয়াই আমারে জড়াইয়া ধইয়া তারপর কান্দ-কাটি শেষ কইরা সবাইরে নিয়ে ছাদ থেকে নামতে যাব। ঠিক তখনই আমার মহামান্য শ্বশুর মশাই আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, জামাই তুমি কিন্তু হেভি টাউট আছো। তারপর আমিও শ্বশুর আব্বা কানের কাছে গিয়ে ফিসফিস করে বললাম, আব্বা মেয়ে মানুষ, আপুসে না মানতে চাইলে পাম্মাইরা বসে আনতে হয়, আর কিছু টুকটাক মিছা কথা কমন লাগে আর কি। তারপর জামাই শ্বশুর হাত মিলাইয়া দুইজনের জানুমানু লইয়া 2 রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে নাস্তা করে 2 জামাই শ্বশুর বেরিয়ে পড়লাম। জামাই তোমার শাশুড়ি কালকে সারা রাত তোমার প্রশংসাই শুধু করে গেছে। আব্বা আমি কার মেয়ের জামাই সেটা দেখতে হইব না? আমি আপনার ধারাটা বজায় রাখবো না? জামাই তোমার সাথে আমার এমন মিল হইব জানলে কবে তোমারে খুঁজা বাইর কইরা আমার মায়ারে তোমার হাতে তৈলা দিতাম। আব্বা আপনার মতন এমন একটা শ্বশুর আমার মতো প্রত্যেকটা আপডেট পোলাপাইন আশা করে। থ্যাংক ইউ জামাই। ইউ আর মোস্ট ওয়েলকাম আমার কলিজা শ্বশুর মশাই। তারপর জামাই শ্বশুর কথা বলতে বলতে বাজারে পৌঁছাইলাম। বাদান আসো, আকবাইজের দোকানের পিছনে গিয়ে 2টা বিড়ি খাইয়া আসি। আরে আব্বা আপনি বিড়ি খাওয়ার জায়গাও রেডি কইরা রাখছেন? মনে মনে কয়েকবার চিল্লাই কইলাম, শ্বশুর মশাই জিন্দাবাদ। আরে বাবা, একটি সেফটির বিষয় আছে না, আমিও তো লোকাইয়া খাই, নয়তো তোমার শাশুড়ি জানতে পারলে কেয়ামতের আলামত দেখাইব। আব্বা বুঝতে পারছি। তারপর বিড়ি খাওয়া শেষ কইরা 2 জন মিলে আবারও বাড়িতে চলে আসলাম। রাতে বিছানায় শুয়ে ফেসবুকিং করছিলাম, এমন সময় রিয়া এসে বলল, ওই তুমি আম্মুকে কি উল্টাপাল্টা বলছো? আম্মু আমাকে বকা দিচ্ছে কেন? লেখুকা আমি কখন আম্মারে কি কইলাম? তুমি আম্মুকে কেন বলছো আমি তোমার যত্ন করি না? ও মা, তা আমি কি মিথ্যা বলছি নাকি? দেখ, আমি কোনো ঝামেলা জড়াইতে চাই না, তুমি আর এসব আম্মুকে বলবা না, ওকে? মামা বাড়ির আবদার, সত্যি কথা বললেই দোষ, তা আমারে মেনে নিলেই তো পারো। আমি তোমার মতো ছেলেকে কখনই মেনে নেব না। এ ভাই শোন, তোর মতো পেট নিচে আমার মতো এমন একটা কিউট পোলা পাইছস, ওইটাই তোর 7 জন্মের ভাগ্য। আবার মুখে মুখে তর্ক করে। ওহ, আমি না তোমার সাথে আর কথাই বলতে চাচ্ছি না। তো আমি কি কথা কইবার চাইতেছি নাকি? এই লক্ষ্মী, শোনো না, দেখো তুমি এসব আম্মুর কাছে বললে আম্মু কি ভাববে বলো? আমার অসম্মান হয় না বলো? এই তো এখন ঠিক আছে, এমন মিষ্টি করে বললেই তো পারো। এমন চিল্লিয়া কইলে তোমার কথা শুনতে মন চায়। আচ্ছা ঘুমাও। মনে মনে কমু নাকি? আরো বেশি কইলে কমু। আমার বাসায় আম্মুর কাছে আমার প্রেস্টিজ লিক করছিল না, এখন ঠেলা বোঝামো। তারপর দেখতে দেখতে বেশ কয়েকদিন পার হয়ে গেল। আজকে একটু পরেই আমি আমার পরাণের শ্বশুর মশাইকে ছেড়ে আমার বাড়িতে তাহার মাইয়াডারে লইয়া পাড়ি জমামো। বাদান তোমাকে খুব মিস করব, সময় পেলে তোমার আব্বার কাছে চলে আসবা। আব্বা গো, আমিও আপনাকে খুব মিস করব। ভালো থাকবেন আর নিজের শরীরের যত্ন নিবেন। তারপর সবাইকে বিদায় জানিয়ে শ্বশুর বাড়ি থেকে আমার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। বাড়িতে পৌঁছে ফ্রেশ হয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার আড্ডাখানায় গিয়ে যোগ দিলাম। আড্ডাখানায় যেতেই, কিরে মাম্মা, শ্বশুর বাড়ির খাবার খেয়ে তো মোটা হয়ে গেছিস। আরে ব্যাটটা, শ্বশুরবাড়িতে যেই যতটা করছে আগে জানলে ল্যাংটাকালে বিয়ে করে নিতাম। বলিস কি মামা, বল না কেমন যত্ন করে? কমু না। বুঝতে পারছি, বউয়ের ঝাড়া খাইয়া ফিট হয়ে গেছিস। এ বেটা আমার কি তোর ব্যাককেল মনে হয় নাকি? বউকে আরো উল্টো বাস দিয়ে আনছি। এখন আমার বাসায় গিয়ে দেখবি বউ আমার একেবারে তারের লাহান সোজা হইয়া গেছে। হয়েছে তো চাপা রাখা, দেখমু গিয়ে কেমনে সোজা করস। তারপর হারামিগুলোর সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে রাতে বাসায় ফিরলাম। তারপর রাতের খাবার শেষ করে রুমে আসতেই, সাদ, তোমাকে আমার আরো কিছু বলার ছিল। বলো। দেখো, আমরা দুজনকে সহ্যই করতে পারি না, সব সময় ঝগড়া বিবাদ লেগেই থাকে। যেখানে স্বামী স্ত্রী এক আরেকজনের বিপদে আপদে পাশে দাঁড়ায়, সেখানে আমরা ব্যস্ত থাকি এক আরেকজনের বিপদের কারণ হওয়ার জন্য। সেটা ঠিকই বলছো। সাদ, আমরা হয়তো কখনোই একসাথে হ্যাপি থাকতে পারবো না।